বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র ও তথ্য দিয়ে সাজানো আমাদের আজকের এই পর্ব শিখব বাংলায় বাই বেঙ্গলি এক্সপ্রেস। প্রিয় শিক্ষার্থী, আজকের প্রশ্নোত্তর পর্বের প্রথম প্রশ্ন, রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে? অপশন এ উপরাষ্ট্রপতি, অপশন বি রাষ্ট্রপতি, অপশন সি প্রধানমন্ত্রী এবং অপশন ডি মুখ্যমন্ত্রী। অর্থাৎ রাজ্যসভা, অর্থাৎ এখানে জানতে চাওয়া হচ্ছে রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে। এখানে দেখো সঠিক উত্তরটি হচ্ছে রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। প্রিয় শিক্ষার্থী, দেখো রাজ্যসভা অর্থাৎ রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় যেমন রাজ্যের প্রশাসনিক বিষয় এবং অন্যান্য স্তরের ক্ষমতা বন্টনের জন্য সাধারণত যে সভা গঠন করা হয় তাকে সাধারণত রাজ্যসভা বলা হয় এবং এই রাজ্যসভায় সাধারণত সভাপতিত্ব করে থাকেন উপরাষ্ট্রপতি। আমরা আমাদের পরবর্তী প্রশ্নের দিকে যাব। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশন গঠন করেন কে? অপশন এ প্রধানমন্ত্রী, অপশন বি রাষ্ট্রপতি, অপশন সি মুখ্যমন্ত্রী এবং অপশন ডি রাজ্যপাল। অর্থাৎ এখানে জানতে চাওয়া হচ্ছে নির্বাচন কমিশন। আমাদের সবার প্রথম জানতে হবে নির্বাচন কমিশন কি। দেখো প্রিয় শিক্ষার্থী, দেখো নির্বাচন কমিশন অর্থাৎ দেশের সব থেকে বৃহত্তম গণতান্ত্রিক উৎসব, যেটাকে আমরা সংক্ষেপে বা সহজ কথায় সাধারণত ভোটাধিকারের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা বলে থাকি। এটি সাধারণত দেশের সব থেকে বৃহত্তম গণতান্ত্রিক উৎসব। প্রশ্নে জানতে চাওয়া হচ্ছে যে এই বৃহত্তম গণতান্ত্রিক উৎসব পরিচালনার জন্য সাধারণত যে কমিশন গঠন করা হয় তাকে সাধারণত নির্বাচন কমিশন বলা হয় এবং এই নির্বাচন কমিশন সাধারণত গঠন করেন কে? সঠিক উত্তরটি হচ্ছে নির্বাচন কমিশন গঠন করেন সাধারণত রাষ্ট্রপতি। আমাদের পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাব। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতবর্ষের সর্বোচ্চ বিচারালয়ের নাম কি? অপশন এ হাইকোর্ট, অপশন বি সুপ্রিম কোর্ট, অপশন সি জাতীয় সংসদ এবং অপশন ডি কোনোটিই নয়। এখানে জানতে চাওয়া হচ্ছে যে ভারতবর্ষের সর্বোচ্চ বিচারালয়ের নাম কি। সঠিক উত্তরটি হচ্ছে সুপ্রিম কোর্ট, অর্থাৎ ভারতবর্ষের সর্বোচ্চ বিচারালয়ের নাম হচ্ছে সুপ্রিম কোর্ট। প্রিয় শিক্ষার্থী, দেখো সুপ্রিম কোর্টকে সর্বোচ্চ বিচারালয় বলার কারণ হচ্ছে যদি কোনো স্বাধীন ভারতীয় নাগরিক আর রাজ্যে সাধারণত যে উচ্চ আদালত থাকে তাকে সাধারণত হাইকোর্ট বা রাজ্যের সর্বোচ্চ আদালত বলা হয়ে থাকে। ভারতবর্ষে যদি কোনো স্বাধীন নাগরিক যদি রাজ্যের সর্বোচ্চ আদালত বা হাইকোর্ট থেকে যদি উপযুক্ত বিচার না পেয়ে থাকেন বা হাইকোর্টের বিচারে যদি কেউ সন্তুষ্ট না হয়ে থাকেন তাহলে তিনি দ্বিতীয়বার পুনর্বিচারের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন। অর্থাৎ সুপ্রিম কোর্টে তিনি পুনর্বিচার চাইতে পারেন এবং সুপ্রিম কোর্ট থেকে যেই বিচার শিরোধার্য করা হবে সেটাকে সাধারণত চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে ঘোষণা করা হবে। এই কারণে সাধারণত সুপ্রিম কোর্টকে ভারতবর্ষের সর্বোচ্চ বিচারালয় হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কে? অপশন এ রাষ্ট্রপতি, অপশন বি হাইকোর্টের প্রধান বিচারপতি, অপশন সি মুখ্যমন্ত্রী এবং অপশন ডি উপরাষ্ট্রপতি। অর্থাৎ এখানে জানতে চাওয়া হচ্ছে যে রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কে। সঠিক উত্তরটি হচ্ছে হাইকোর্টের প্রধান বিচারপতি, অর্থাৎ রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান হাইকোর্টের প্রধান বিচারপতি। প্রিয় শিক্ষার্থী, দেখো আমাদের বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত রয়েছেন জগদীশ ধনখড় এবং দেখো রাজ্যপালের ভূমিকা হচ্ছে সাধারণত দেশে যখন অরাজকতা সৃষ্টি হয় কিংবা দেশের আইন শৃঙ্খলার বন্টন ভেঙে যায় তখন সাধারণত রাজ্যের জরুরি ব্যবস্থা লাগু হয় এবং এই জরুরি ব্যবস্থা চলাকালীন সময় রাজ্যের সমস্ত ক্ষমতা থাকে সাধারণত রাজ্যপালের অধীনে। সবার প্রথম রাজ্যের জরুরি ব্যবস্থা চালু হয়েছিল পাঞ্জাব নামক রাজ্যে। এটা অবশ্যই মনে রাখবে যে সবার প্রথম রাজ্যের জরুরি ব্যবস্থা চালু হয়েছিল পাঞ্জাব নামক রাজ্যে। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাব। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন কার দ্বারা? অর্থাৎ হাইকোর্ট অর্থাৎ রাজ্যের সর্বোচ্চ আদালতকে আমরা সাধারণত হাইকোর্ট বলবো এবং এই হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন কার দ্বারা? অপশন এ হচ্ছে মুখ্যমন্ত্রী, অপশন বি রাষ্ট্রপতি, অপশন ডি কোনোটি নয় এবং অপশন ডি প্রধানমন্ত্রী। দেখো হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয়ে থাকেন সাধারণত রাষ্ট্রপতির মাধ্যমে। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? অপশন এ সুপ্রিম কোর্ট, অপশন বি হাইকোর্ট, অপশন সি রাজ্যসভা এবং অপশন ডি মন্ত্রিসভা। অর্থাৎ ভারতীয় সংবিধানের অভিভাবক অর্থাৎ ভারতীয় সংবিধানের রক্ষকও বলা যেতে পারে এখানে, যে ভারতীয় সংবিধানের রক্ষক কাকে বলা হয়? ভারতীয় সংবিধানের রক্ষক বলা হয় সাধারণত সুপ্রিম কোর্টকে। দেখো ভারতীয় সংবিধানের রক্ষক হিসেবে বলা হয় কারণ হচ্ছে ভারতীয় সংবিধান সাধারণত নমনীয় এবং এখানে তোমাদের মনে রাখা দরকার রয়েছে যে ভারতীয় সংবিধান বিশ্বের সব থেকে বৃহত্তম লিখিত সংবিধান এবং অবশ্যই ভারতীয় সংবিধান যথেষ্ট নমনীয় এবং এই ভারতীয় সংবিধান সাধারণত লাগু হয় অর্থাৎ পরিচালিত হয় সুপ্রিম কোর্টের মাধ্যমে। এই কারণে সাধারণত ভারতীয় সংবিধানের অভিভাবক হিসেবে সুপ্রিম কোর্টকে নির্দেশ করা হয়। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? দেখো খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো বিগত বছরগুলির বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্রে এটা আমরা দেখে আসছি যে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে। অপশন এ হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অপশন ডি হচ্ছে হাইকোর্টের প্রধান বিচারপতি, অপশন সি প্রধানমন্ত্রী, অপশন ডি রাজ্য সভাপতি। দেখো রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান সাধারণত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। প্রিয় শিক্ষার্থী, দেখো তোমাদের এখানে একটি জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞানের জন্য এটা মনে রাখা দরকার যে সাধারণত
রাষ্ট্রপতিকে সাধারণত দেশের প্রথম সিটিজেন্স এবং দেশের সবথেকে গুরুত্বপূর্ণ বা সবথেকে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হিসেবে সাধারণত রাষ্ট্রপতিকে নির্দেশ করা হয়। কোনো কারণে যদি রাষ্ট্রপতি অনুপস্থিত থাকে তাহলে সাধারণত রাষ্ট্রপতির পদ গ্রহণ করে উপরাষ্ট্রপতি, এবং যদি কোনো কারণে উপরাষ্ট্রপতিও অনুপস্থিত থাকে অর্থাৎ রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির অবর্তমানে সাধারণত রাষ্ট্রপতির পদ গ্রহণ করে থাকেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এটা অবশ্যই মনে রাখবে যে রাষ্ট্রপতির অবর্তমানে উপরাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির অবর্তমানে সাধারণত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। প্রিয় শিক্ষার্থী, দেখো এমন একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক দৃষ্টান্ত ভারতীয় সংবিধানে পরিলক্ষিত হয় 1969 সালে। 1969 সালে সাধারণত রাষ্ট্রপতি পদে নিযুক্ত ছিলেন ডক্টর জাকির হোসেন এবং উপরাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত ছিলেন সাধারণত ভিবি গিরি। 1969 সালে ডক্টর জাকির হোসেন পরলোক গমন করলে রাষ্ট্রপতি পদে নিযুক্ত হন সাধারণত উপরাষ্ট্রপতি ভিবি গিরি, এবং উপরাষ্ট্রপতি কিছুদিন শাসন করার পর তার সময়সীমা অতিক্রান্ত হলে রাষ্ট্রপতি পদে নিযুক্ত হন সাধারণত মোহাম্মদ হৃদয়তুল্লাহ, যিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন। অর্থাৎ এখানে আমাদের মনে রাখার বিষয় হচ্ছে সাধারণত রাষ্ট্রপতির অবর্তমানে রাষ্ট্রপতির পদ গ্রহণ করেন উপরাষ্ট্রপতি, এবং রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি দুজনের অবর্তমানে সাধারণত রাষ্ট্রপতির পদ গ্রহণ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। প্রিয় শিক্ষার্থী, দেখো তোমরা যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে চাও তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে খুব সহজে এখানে যুক্ত হয়ে যেতে পারো। দেখো এখানে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলি প্রতিদিন নিয়মিত কুইজের মাধ্যমে আলোচনা করে থাকি। তোমরা এখানে একেবারে বিনামূল্যে যুক্ত হয়ে যেতে পারো। আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে রেখেছি। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হচ্ছে আবার কোনো একটি নতুন প্রশ্নোত্তর পর্বের সাথে। ধন্যবাদ। সিঙ্গুলিলা জাতীয় উদ্যানটি পশ্চিমবঙ্গে অবস্থিত। এখানে মনে রাখা দরকার, সিঙ্গুলিলা জাতীয় উদ্যানটি দার্জিলিং জেলায় অবস্থিত। এবং দার্জিলিং প্রসঙ্গে আরেকটা যেটা আমাদের মাথায় রাখা উচিত, যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সন্দাকপু, এটি দার্জিলিং জেলায় অবস্থিত। এবং সেই সঙ্গে তোমরা মনে রাখতে পারো যে সন্দাকপুর উচ্চতা 3636 মিটার, অর্থাৎ সংক্ষেপে মনে রাখতে পারো 3636। ঠিক যেভাবে আমরা মনে রাখি গঙ্গা নদীর দৈর্ঘ্য 2525, অর্থাৎ 2525, ঠিক সেভাবে মনে রাখতে পারো 3636 হচ্ছে সন্দাকপুর দৈর্ঘ্য বা উচ্চতা। এবং সন্দাকপু দার্জিলিং জেলায় অবস্থিত এবং সন্দাকপু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ।